আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস বিষাক্তময় আসক্তি দি ভিলেন সিজন 2, লেখিকা সুমাইয়া আক্তার মিম, পর্ব সংখ্যা 10, ভয়েস বাই আরবি। এই বাচ্চা মেয়েটা কে ইরফান? দেখতে তো পুরাই আগুন। কোথা থেকে নিয়ে এলি এত সুন্দর ফুলকে? সুবুর মাত্র একটা নীল রঙের ফাইল ইরফানের নিকট এগিয়ে দিচ্ছিল। হঠাৎ এমন কথায় ভয়ে আঁতকে উঠে বড় বড় চোখ করে তাকায় সামনে বিয়ারের গ্লাসে চুমুক দিতে থাকা নিকের দিকে, যার দৃষ্টি উকিঝুঁকি মারছে বাগানের দিকটায়। সেখানেই তো মাত্র আয়ানা ম্যামকে বসিয়ে এলো, ভাবতেই সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তড়িৎ গতিতে তাকায় সুব্বুর বস ইরফানের দিকে। এতে ভয়ের পরিমাণ তীব্র হয় সুব্বুরের। সুব্বুরের সাথে সাথে মাথা নত করে গোল হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো কিছুটা ভয় পায়, কিন্তু চেহারা শক্ত করে স্থির দাঁড়িয়ে আছে। সুব্বুর শুকনো ঢোক গিলল। তার আতঙ্ক পুনরায় বাড়িয়ে দিতে রিক হাতের গ্লাস রেখে তরতাজা মনে বাগানের দিকে অস্থির দৃষ্টি বুলাতে বুলাতে পুনরায় বলে ওঠে, মেয়েটাকে আমার মনে ধরেছে, আমাকে দিয়ে দাও ইরফান। বিনিময়ে রাশিয়ার অংশটা আমি তোমায় দিয়ে দিব। বিশ্বের সবগুলো দেশের পাশাপাশি রাশিয়াতে চলবে তোমার রাজত্ব। মাফিয়ার দুনিয়াতে তুমি প্রথম যার বিশ্বের সবগুলো দেশের রাজ চলবে। মাফিয়া জগতে তোমাকে সকলে ভয় করবে, থরথর করে কাঁপে তোমার আগমনে। যদি এই সবের সাথে রাশিয়ার মতো মাফিয়াদের সবচেয়ে বড় জায়গা তোমার আয়ত্তে হয়, তাহলে তোমার শক্তির আন্দাজ আমি নিজেও করতে পারছি না। জাস্ট ইমাজিন। চলো তাহলে ডিল কনফার্ম করি। যাক, আমি তোমাকে রাশিয়া দেব আর তুমি আমাকে। আহ হঠাৎ আক্রমণে সাদা চামড়ার নিক ব্যথায় কুঁকড়ে উঠল। ইরফানের দিকে চোখ বড় বড় করে তাকায়। সামনে বসা ইরফানকে দেখে রুহু বেরিয়ে আসা জোগাড়। ভয়ে চেয়ারের সাথে মিশে যেতে চায়। জোরে জোরে শ্বাস টেনে পিছিয়ে যাওয়ার পূর্বে ইরফান হিংস্র থাবায় গলা চেপে ধরে। ডান পাশের কাঁধ বরাবর হাতের মুঠোয় ধরে কলম দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকে ঘাড়ের মাঝ বরাবর। একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার একই জায়গায় আঘাত করতে থাকে। শক্ত দানবীয় হাতটা, হাত তো নয়, যেন ধারালো মেশিন। ঠিক হয়তো তখনও ছটফট করতে যায়, বাঁচার তাগিদে জোরে জোরে শ্বাস টেনে বাঁচার চেষ্টা চালায়, কিন্তু হায়, সেনসিটিভ স্থানে আঘাত লাগায় শরীর শিরশির করে ওঠে, স্থির হয়ে যায়। ইরফান আরাম করে বারংবার আঘাত করেই যাচ্ছে, যেন আঘাত করায় সে শান্তি পাচ্ছে। শান্ত, গম্ভীর, শুধু দৃষ্টিতে হিংস্রতা। ঠান্ডা মাথায় একের পর এক আঘাত করার ফলে নিকের গলা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। শ্বাস না নিবে রক্ত গড়িয়ে পড়ছে। মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে রিক চোখ বড় বড় করে শুধু তাকায়। অনুনয় করার আওয়াজটুকুও বের হয় না। বন্দুক হাতে এত সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকা 10-12 জন সাদা চামড়ার বিদেশি গার্ড যারা রিকের সাথে উপস্থিত হয়েছিল, তারাও এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে পালাতে চায়, কিন্তু পূর্বের সাইলেন্ট প্রুফ গানের বুলেটে গম গম হয়ে ওঠে পরিবেশ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সব কয়টা। কয়েক মিনিটের ব্যবধানে সম্পূর্ণ খান বাড়ির পেছনের অংশটা ধ্বংসযজ্ঞে স্থানে পরিণত হয়। সে আমার জান, তার দিকে ভুল করে তাকানো সবকিছু আমি নিঃশেষ করে দেব। আর সেখানে তুই তাকে লালসার চোখে দেখেছিস, ব্লাডি বিচ। বলেই পুনরায় আঘাত করতে থাকে। রাগে হিংস্র সিংহের পরিণত হয়েছে ইরফান। সারা হাত রক্তে ভেজা, মুখেও ছিটা ছিটা রক্ত মাখামাখি। এত সময় শান্ত ভঙ্গিতে আক্রমণ করলেও ঝড় আসার পূর্বাভাসের মতো এখন হায়ানায় পরিণত হয়েছে, যার দাঁতের হাড়গুলো বের করে দিয়ে এই নির্জীবের মাঝে ধ্বংস করে দেবে। একজন রাশিয়ার বড় মাপের মাফিয়া হওয়ারও এত আঘাতের পরও ঠিক জান বেঁচে আছে নিকের। এত আঘাতের পরও বাঁচার তাগিদে ছটফট করছে। যখন জানতে পারে ইরফান খানের একান্ত নারীকে সে পাওয়ার আশা করেছে, বুঝতে পারে কি ভুল করেছে। ভয়ে কলিজা কাঁপে ওঠে তার। থরথর করে কাঁপতে থাকে চোখ দুটো। চোখ ঘুরে আধার নেমে আসে আসে মৃত্যুর ভয়ে। চারিদিকে সব ঝাপসা, দিশাহারা হয়ে ওঠে। ইরফান খান শুধু একটা নাম নয়, এটা একটা ত্রাস, যার ভয়ে মাফিয়া জগতে সকলে থরথর করে কাঁপে। যার তীক্ষ্ণ বুদ্ধি আর ঈগল দৃষ্টির কাছে বড় বড় মাফিয়াদের হেরে যাওয়ার জায়গা ছাড়তে হয়। খুব কম সময়ে তার জয়ের নিশানা ছাড়িয়ে পড়ে সব স্থানেই। যা নিজের দাবি করেছে ছিনিয়ে নিয়েছে সে সকল কিছুই।
বংশের শক্তি নয়, ইরফান খান নিজেই শক্তির সাম্রাজ্য নিয়ে বসে। রাশিয়ার মতো বড় মাফিয়া জগতে তার বিশাল একটা চক্র রয়েছে। সেই কাজের ডিল সাইন করাতে হচ্ছিল, কিন্তু নিকের মতো রাশিয়ার শক্তিশালী মাফিয়ার লিডারের দুর্ভাগ্য যে সে ইরফান খানের জিনিসে ভুলবশত নজর দিয়েছে, যার ফলস্বরূপ এই মৃত্যু, শুধুই মৃত্যু। নিক বাজার আকুতি ভরা দৃষ্টিতে তাকে ছটফট করে, ব্যথায় কাতর চোখে বড় বড় করে পিছিয়ে যেতে চায়। তার পূর্বেই গলায় বসে থাকা একখানা খাড়া হয়ে থাকা কলমের বুট জুতার চাপে একদম ভেতরে ঢুকে যায়। ব্যথায় জর্জরিত নিট গগন বেতারও চিৎকার দিয়ে ওঠে, কিন্তু মায়া হয় না ইরফানের। বুকে লাথি মেরে বুক চেপে ধরে পরক্ষণে চুল টেনে হিসিয়ে ওঠে। আমার সাম্রাজ্যে সবকিছু দামি, সব সব সব। সেখানে ভুল করেও কারোর নজর তুলে তাকানো অ্যালাউ নয়। আর তুই, তুই কিনা নর্দমার কীট আমার সবচেয়ে সুন্দর দামি জিনিসে চোখ দিয়েছিস। তোর চোখ আমি খুবলে নিব, জানোয়ারের বাচ্চা। কথাটুকু বলে ক্ষিপ্ত হাতে টেবিলে থাকা কাঁচের গ্লাস তুলে সজোরে আঘাত করে ভেঙে ফেলে ইরফান। অতঃপর বাঁকা হেসে সে কাঁচের ভাঙা অংশ চেপে ধীর গতিতে এগিয়ে আসে। তা দেখে প্রাণপণে পেছাতে চাইল দুজন গার্ড। এগিয়ে এসে হাত চেপে ধরে নিকের। নিক তড়পাচ্ছে, বাঁচার আকুতি জানাচ্ছে। অসহ্য যন্ত্রণায় ভয়ে দুর্বল হয়ে গিয়েছে সে। ইরফান ঘাড় বাঁকিয়ে অদ্ভুত হেসে কাঁচের গ্লাসটা দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে একদম নিকের মুখ বরাবর। ভয়ে বড় বড় চোখ দুটো বেরিয়ে আসতে চাইছে। সেই দিকে তাকে ইরফান ভয়ানকভাবে হাসে। এই মুহূর্তে তাকে ভয়ঙ্কর লাগছে, যেন অসুর ভর করেছে তার শরীরে। এই মুহূর্তে কোনো স্বাভাবিক মানুষ নয়, তাকে হিংস্র লাগছে, অস্বাভাবিক, যেন কোনো সত্তা জেগে বসেছে তার মাঝে। হঠাৎ শক্ত হাতে মাথার চুল খামচে ধরে কাচের গ্লাস সঙ্গে চোখে বসিয়ে দেয়। এক এক করে দুই চোখের মণি বরাবর কাচের গ্লাস ভেঙে বসিয়ে দিয়ে অতিরিক্ত ভয়ে আর ব্যথায় কাতরাতে থাকা নিক সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। তাতেও মনের জ্বালা মেটেনি। হাতের থেকে চাপাতি তুলে ভয়ঙ্কর গলায় হুঙ্কার দিয়ে ওঠে, এত ছোট জানে ইরফান খানের কলিজার দিকে হাত বাড়িয়েছিস, তোর হাত আমি কেটে খান খান করে দেব। বলে দুহাত কেটে দেয়। সে রক্তের ছিটা চোখে মুখে এসে পড়ে বিশ্রী দেখাচ্ছে। সুব্বুর এই পেশায় বহুদিন, এমন জঘন্য মৃত্যু রোজ দেখে, তবুও পেট গুলিয়ে উঠেছে তার। ইরফান এক এক করে দুই হাত কেটে বাঁকা হেসে চাপাতিটা ছুঁড়ে মারে সোজা। তৃপ্তির হাসি ফুটে মুখে তার। রক্তে মাখা ইরফানকে সাইকো কিলার মনে হচ্ছে, যার তৃপ্তিময় হাসি কলিজায় ভয় ঢোকানোর জন্য সক্ষম। একজন গার্ড পট ভর্তি পানি নিয়ে এসে হাজির হলো। সেখান থেকে হাত মুখ ধুয়ে পানি ছিটিয়ে অপরজন টাওয়াল এগিয়ে দিতেই শরীরে থাকা রক্তের ছিটা পরিষ্কার করে গায়ের রক্তমাখা কালো দামি শার্টটা ছুঁড়ে মারে। রোদের আলোতে খোলা বিশাল দেহের পিঠে বাজ পাখি আকৃত নীলচে ট্যাটু যা ঘাড় ছুঁইছে তা চকচক করে ওঠে। হালকা কালচে বাদামি চুলগুলো সোনালি রোদে ঝলমল করে, গালের খোঁচা খোঁচা দাড়িগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়ে দ্বিগুণ করে। তার চেয়ে আকর্ষণীয় সুচালো নাকের তিলটা, দুই হাতের পিঠের মতো আকৃতির ট্যাটুগুলো তার শক্তির নিখুঁত প্রমাণ। দেখতে আকর্ষণীয় পুরুষকে পেতে হাজারো নারী চায়, তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মরণপথে পা দিয়ে জীবন খোয়ায়, কিন্তু দিন শেষে এই পুরুষ এক নারীকে পাগলের মতো চায়, তার আয়োজন, তার নেশা। কালচে ঠোঁটের চিপায় সিগারেট চেপে ধরে নিচে পড়ে থাকা নিকের দিকে তাকিয়ে মুচকি হাসে ইরফান। এগিয়ে এসে খোঁচা দাড়ি যুক্ত গালে হাত ঘষে হিসিয়ে বলে, তার রূপ শুধু আমার জন্য তৈরি, সে আগুন, তার দিকে তাকালে ঠিক এভাবেই জ্বলে মরবি। আমি মারবো, সে রক্ত লাল গোলাপ, যার কাঁটা আমি ছুঁতে এলে এমন হাত ক্ষতবিক্ষত হয়ে যাবে, তার চুলের ভাগও যেখানে আমি দিতে নারাজ সেখানে সম্পূর্ণটা চেয়ে নিল তাকে। হুঙ্কার দিয়ে কথাটুকু বলেই পা দিয়ে মৃত শরীরটাকে একের পর এক লাথি মেরে আর জখম করে দিয়ে চিৎকার করে ওঠে ইরফান, এই নর্দমার কিটকে ডেঞ্জার জোনে নিয়ে শার্কের পেটে ফেল। একটু টুকরো যদি অক্ষত থাকে, তোদের আমি দ্বিগুণ পিস করব। কথাটুকু বলে সব গার্ড কথাটুকু বলতেই সব গার্ড ভয়ে সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সায় জানায়। একজন গার্ড নতুন শার্ট এগিয়ে দিতেই ইরফান গায়ে জড়ায়।
বাগানের উত্তর দিকে পা বাড়ায়, যেখানে আয়ানাকে বসিয়ে রেখে এসেছে। ইরফান চলে যেতে চুপুর চোখের ইশারায় বোঝায় সবকিছু ঠিকঠাক মতো করে নিতে। সঙ্গে সঙ্গে কয়েকজন গার্ড মিলে মৃত লাশটাকে বস্তায় ভরে ডেঞ্জার জোনের দিকে এগিয়ে যায়, যেটা খান বাড়ির শেষ সীমানায়। সেখানে যাওয়া আসার একমাত্র মাধ্যম ওয়াটার ট্যাক্সি, কারণ পুকুর পেরিয়ে সে স্থানে পৌঁছাতে হয়। গার্ডগুলো লাশটাকে ওয়াটার ট্যাক্সিতে তুলল। সুব্বুরও উঠে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে জলের উথাল পাতাল ঢেউ তুলে এগিয়ে যায়। নিষেধ করিনি বাহিরের মানুষের সামনে যাবে না, তাহলে নিষেধাজ্ঞা অমান্য করে বৈঠকখানার সামনে গিয়েছো? কলিজা বেড়েছে? আনসার মি। ইরফানের উচ্চস্বরের ধমকে কেঁপে ওঠে আয়ানা। দুপা পিছিয়ে যাওয়ার পূর্বেই শক্ত বাহুর তলায় পিষ্ট হয়। বার্গারের থেকে বেশ দূরে সুন্দর করে তৈরি করা খোলা আকাশের নিচের বৈঠকখানা, যেখানে ইরফান মিটিং করছিল তার বিদেশি পার্টনারের সাথে। যাওয়ার পূর্বে বারবার বলে গিয়েছে যেন যেখানে রেখে গিয়েছে ঠিক সেই স্থানেই পায় তাকে, অন্যথায় না যায়। আয়ানার জন্য রাখা মেয়ে কর্মী টিয়াকে, কিন্তু আয়ানা হাঁটতে হাঁটতে সেই ভুলটাই করেছে যা ইরফান না করেছিল। আজ এতগুলো দিন পর বাহিরের চাকচিক্য, সূর্যের তাপ শরীরে জুড়িয়ে নেয় মেয়েটা, সঙ্গে এত সুন্দর পরিবেশ দেখে চোখ চকচক করে ওঠে। বারংবার প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক, আর এই খান বাড়ির সৌন্দর্য এতটাই যে সব ভুলে চঞ্চল হয়ে ওঠে। নিষেধাজ্ঞা সব ভুলে যায়, প্রকৃতিতে মিশে যেতে চায়। তাই তো পিলপিল পায়ে অসাবধানতাবশত মিটিং স্থানে পৌঁছে যায়, কিন্তু বেশি দূর যাওয়া হয়নি। যখন নজরে আসে বলিষ্ঠ ইরফানকে শক্ত মুখে কাগজ নেড়েচেড়ে দেখছে, বুক কেঁপে ওঠে, ভয়ে পেট মুচড়ে ওঠে আর ছুটে নিজের গন্তব্যে চলে আসে। ভাগ্যিস এসেছিল, না হলে আজকের এমন ভয়ানক মৃত্যু দেখে সে নিজেও পটল তুলত। গালে চাপ প্রয়োগ হতেই মাথা উঁচু করে তাকায়। ইরফান বাধ্য করে মুখ তুলল। শক্ত চোয়াল আরো লাল টকটকে হয়ে বেরিয়ে আসতে চাইল। চোখের মনের দিকে তাকিয়ে ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে যায় আয়ানার। ইরফান মাত্রাতিরিক্ত রাগের কারণে ভয়ে মিয়ে আসে। বড় বড় চোখ দুটো নিভু নিভু হয়ে আসতেই ইরফান নরম হয়। হয়তো রাগ কমে সেই নেশাক্ত দৃষ্টিতে। শক্ত ছোঁয়া, হঠাৎ আদরে স্পর্শ বুলিয়ে কণ্ঠে আদর মিশিয়ে জানতে চায়, কেন গিয়েছিলেন? এইবার সহজ হলো মেয়েটা আস্তে করে আওড়ায় ভুলে। এই সাম্রাজ্যে এই সুখ সমৃদ্ধ সব তোমার নামে, আর তুমি একান্তই আমার। তোমার দিকে ভুল করে যদি কেউ তাকায়, সে চোখ খুবলে নিব। আই রিপিট, জান, খুবলে নিব। ভয়ে কেঁপে উঠে আয়না, বড় বড় চোখে তাকাতেই গালে শব্দ করে চুমু খায় ইরফান। ঠোঁটের কোণে ঘায়েল করা হাসি টেনে কানে ঠোঁট চেপে ভাবলেশীন কণ্ঠে বলে, তুমি তুলোর থেকেও নরম আয়োজন, নিশ্চয়ই কারোর মৃত্যুর কারণ হতে চাইবে না। সঙ্গে সঙ্গে মাথা দুদিকে নাড়িয়ে বলে, না প্লিজ। হাসে ইরফান, আয়ানার কোমর চেপে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে পুকুরের পাড় ঘেঁষে হাঁটে। সঙ্গে পা মিলিয়ে যায় আয়ানাও। শরীর এখনো কাঁপছে। চারিদিকে এত এত সৌন্দর্য তার আর দেখা হলো না। জলের শব্দ কানে আসতে একটু মাথা তুলে তাকায় আনা। পুনরায় মাথা নামিয়ে নিতে যাবে, তাৎক্ষণিক চোখ আটকায় ধবধবে জল ভর্তি সাদা শাপলায়। হ্যাঁ, শাপলাই তো, সাদা শাপলা। এত এত সাদা শাপলা দেখে চোখ দুটো স্থির হয়ে যায় আয়নার। এই ফুল আমাকে আমার ব্যক্তিগত ফুলকে এনে দিয়েছে। পছন্দ হয়েছে মেরি জান? পুরুষালী শরীর পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিশোরীর শরীর কেঁপে ওঠে, চোখ দুটো আঁকড়ে ধরে দ্বিগুণ। বিশ্বাস হয় না। হঠাৎ কানে পুনরায় পুরুষালী মাদকতা মিশানো কণ্ঠস্বরে তীর তীর করে কেঁপে ওঠে। কুয়াশামাখা ভোরের সকালে গাভারাতুল গাভায় আমার মৃত্যু হয়ে উপস্থিত হয়েছিলে। এলোমেলো হয়ে ছুটতে থাকা একটা ছোট পুতুল তুমি। ভীতু হরিণের মতো এসে এই রাক্ষসের হৃদয়ে ব্যাকুল করে পালিয়েছ। এতটা নেশা চড়িয়েছ কি করে? নেশা চড়িয়ে পালিয়ে বেঁচে যেতে চান? ঠিক খুঁজে নিয়েছি, বন্দি করেছি এই আমি নামক বেড়াজালে। আয়না কেঁপে কেঁপে ওঠে, চোখ বন্ধ করতে চায়। পুনরায় ইরফানের দেখানো হাতের দিকে দৃষ্টি তাক করে থেমে যায়। মোহে পড়ে যায় কথাটার। ইরফানকে দেখা গেল ধৈর্যশীল। কিছু সময় আগের ইরফান এটা নয়, সম্পূর্ণ আলাদা। দুহাতে মানুষ কুরবান করা হিংস্র পুরুষটা এখন প্রেমিক পুরুষ। বোঝ দিচ্ছে, সময় নিয়ে নিজের আয়ত্তে নিচ্ছে। কোনো তাড়াহুড়া নেই।
যেন আরাম করে ঘায়েল করে ফেলছে মেজাজটাকে। পুনরায় কানের লতিতে চুমুকে ফিসফিস করে বলে, ওই যে ওই স্থির শাপলা থেকে আমার জীবন্ত ফুল বেশি নেশাক্ত। তার আসক্তি আমাকে দিশেহারা করে, যা আমি কখনোই হওয়ার নয় সে সব কিছু হয়েছি। পাগল হয়েছি আমি তোমার নেশায়। ভালোবাসি আয়োজন। চোখ বুজে নেয় আয়না, খুব করে কাঁপছে সে, শরীর শিরশির করছে। কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না। কানে কেমন মন্ত্রমুগ্ধের মতো একটা কথা প্রতিধ্বনিত হচ্ছে, ভালোবাসি আয়োজন। স্বচ্ছ পুকুরভর্তি সাদা শাপলার মেলা বসেছে, আর সেই মেলায় এক কঠিন পুরুষ মাতাল হয়ে উঠেছে প্রেয়সীর নেশায়। কি কঠিন প্রেম তার! তার প্রেমে নেশায় বোধ হয়েছে কিশোরী, শরীরের কাপড়ে জানান দিচ্ছে তার উঠতি বয়সের নতুন আবেগ। ভালোবাসার এই কেমন খেলা, এই নিষ্ঠুর তো এই নরম, এই আগুন তো পরক্ষণে শীতল জল। ইরফান খানের মতো হিংস্র হায়ানার জীবনে ভোরের শিশিরের মতো আয়না নামে ভীত হরিণের প্রবেশে না চাইতেও প্রবেশ করে এই অন্ধকার রাজ্যের বাদশার নজরে এসেছে। প্রথম রূপের নেশা হলেও দিনকে দিন সে নেশা ভালোবাসার চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে। প্রেম, নারী, অপছন্দ করা পুরুষটাও যার অন্ধকার আর একাকী জীবন পছন্দ, সেই পুরুষই এক নারীতে দিশেহারা আজ। হিংস্র মানুষের প্রেম বিষ হয়, আর ইরফান খান একজন ধ্বংসের নাম। তার ভালোবাসা বিষাক্ত, তার আসক্তি বিষাক্ত। একজন রাক্ষস তো অন্যজন সে রাক্ষসের প্রাণভোমরা। রক্ত আর এই প্রেমের নেশা মিলে একাকার। প্রকৃতি বলে শুভ আর অশুভ কখনো মিল হয় না, কিন্তু কবিগুরুরা বলে প্রেমে সব সম্ভব। সবার প্রেম মানে নরম ফুলের বাগিচা হলেও এই মাফিয়া কিং, দি ভিলেন ইরফান খানের প্রেম মানে বিষাক্তময় আসক্তি। প্রেম মানে পাগলামো, প্রেম মানে একান্ত। আমার মানে প্রেম মানে তার দিকে ভুল করে তাকানো, প্রাণের মৃত্যু অনিবার্য। তার কাছে প্রেম মানে প্রয়োজনে দুনিয়া জ্বালিয়ে দিবে, কিন্তু তার একান্ত মানুষটি তার হয়ে থাকবে। এক এক প্রেমের ধরন এক এক রকম বলে হয়তো কবিগুরুদের সব কাব্য এক নয়। প্রেমের ভাষার এত পরিবর্তন। প্রেম মানে আগলে রাখা, তার জন্য যত হিংস্র প্রয়োজন, প্রেমে সবকিছুই জায়েজ। সবুজ রঙের ফুল হাতা লং গাউনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়ানা। হালকা হোয়াইট আর পার্পেল মিক্সড কক্ষের মাঝামাঝি দেওয়াল জুড়ে বিশাল মিররে ঘুরে ঘুরে পরখ করছে নিজেকে। দুপুরে করে দেওয়া ইরফানের বেনুনি চুলের গুজে রাখা বেলি ফুলের মাতাল করা সুগন্ধে মোমো করছে, যাতে নিজেই মাতাল হয়ে পড়েছে আয়ানা। চোখ বুজে আসে সে সুগন্ধিতে, তখনই কানে ভাসে হাসকি সুরের আওয়াজ। সম্পূর্ণ কাশ্মীরে এখন থেকে এই ফুল শুধু আমার জীবন্ত ফুলের জন্য ফুটবে, আর এই ফুলের সুবাসে আমি মাতাল হব রোজ। তড়িৎ গতিতে চোখ মেলে তাকায় আয়না। মিররে নিজের ভীতু মুখের দিকে বড় বড় চোখে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস টেনে নেয়। সকালে বলা ইরফানের প্রেমময় কথায় শরীর এখনো কাঁপে। ভীতু আয়ানার মুখ ঘুরিয়ে আশেপাশে তাকায়, পরক্ষণে শীতল হয়। বুক চিরে শান্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। সঙ্গে দেখা যায় প্রাণবন্ত দীর্ঘ মিষ্টি হাসি। পাতলা চকলেট রঙের ঠোঁট চিরে দীর্ঘ হাসিতে চোখ বুজে আসতে চায়। আর গুলুমুলু গাল দুটো দুদিক দিয়ে গর্ত হয়ে আছে। টোল পড়া গোলাপি আভার গাল দুটো দেখতে এই মুহূর্তে চরম লোভনীয় লাগছে। যে কেউ এই মুহূর্তে তার রূপে মোহিত হতে বাধ্য। আয়ানা নিজের শান্তির আত্মপ্রকাশ করে বিড়বিড় করে, আজ থেকে এটা আমার ঘর, আর ওই ভয়ঙ্কর রাক্ষসটার ঘরে যেতে হবে না। এই ঘর আমার স্বাধীনতার ঘর। হাত মুচড়ে কাঁধ উঁচিয়ে হেসে ওঠে আয়না। কি যে সুখ! তিনতলা বিশাল তিনতলাটা বিশাল, আর এই বিশাল স্থান জুড়ে শুধু ইরফান খানের বিচরণ। তার বিলাসবহুল কক্ষ, লাইব্রেরি, রুম, রুফটপের খোলা সুইমিং পুল, জিম, আরো কত কিছু। প্রয়োজনীয় কক্ষ, যা সবসময় তালা দেওয়াই থাকে হয়তো। আয়ানা সেসব কিছু জানে না। একটু একটু ইরফান তাকে যতটুকু নিয়ে গিয়েছে তাই দেখার সৌভাগ্য হয়েছে মেয়েটার। ইরফানের বিশাল কক্ষের পাশে আয়নার জন্য এই কক্ষ গত দুদিন হলো ডেকোরেট করা হয়েছে। আয়নার কাছে ইরফান খানের বিশাল ঘুটঘুটে কালোর আবরণ কক্ষ জাহান্নাম মনে হলেও
পাশের এই সাদা পার্পেল মিক্সড ঘরখানা স্বর্গ মনে হয়। যে কেউ দেখলে বলবে সেটা রাত, আর এই কক্ষটা শুভ্র দিন। জোরে শ্বাস টেনে অনুভব করে আয়ানা নিজের ক্ষণিকের স্বাধীনতা। যখন ইরফান এই ঘরে নিয়ে আসে, তাকে সবকিছু তার পছন্দ মাফিক হয়েছে কিনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটা একটু তাকিয়ে শুধু মাথা নাড়িয়েছে, টু শব্দ করেনি। কিন্তু ঠিক মন নিষ্পিস নিষ্পিস করছিল। বিশেষ করে বিছানার বাম দিকের দেয়াল সম্পূর্ণ পাশ জুড়ে পুতুলের মেলা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। ইরফান নেই ভাবতেই দৌড়ে ছুটে সে পুতুলগুলোর মাঝে যায়, তুলে নেয় নিজের সাইজের টেডিটা। চোখে মুখে আনন্দের আটখানা। দীর্ঘ এতদিন পর আজ একটু শান্তি লাগছে তার। বারংবার দুটো জিনিস তার দুর্বলতা কাজ করে, এই এক পুতুল, দ্বিতীয় হচ্ছে সাজগোজের সরঞ্জাম। মানে মানুষের বিরাট বিরাট শখ থাকে, কারোর হয়তো অমুক কালেকশন থাকবে, নয়তো তমুক কালেকশন থাকবে, কিন্তু আয়নার শখ তার ঘর ভর্তি তুলোয় মোড়ানো মোটা তাজা বিশাল সাইজের টেডি থাকবে, আর আলমারি ভর্তি সাজের সরঞ্জাম থাকবে। মনে পড়ে তার আব্বু যখন ইন্ডিয়া কিংবা বিজনেসের মালামাল জন্য মালয়েশিয়ায় যেতেন, তখন আর কিছু নিয়ে ঘরে ফিরুক বা না ফিরুক, একটা টেডি আর কিছু কসমেটিক নিয়ে ঠিকই ফিরতো আয়নার জন্য, তুলে দিত আয়নার হাতে। মেয়ের পছন্দ কখনোই ভুলতেন না তার আব্বু জায়েদ আহমেদ। বরংবারের মতোই নাকের কাছে টেডিটা ছোঁয় আয়না, সময় নিয়ে টেনে নেয় শ্বাস। কিন্তু আজ আর বাবা বাবা সুঘ্রাণ নেই। পুতুলের গাজরে প্রতিবার এই কাজ করতো সে, প্রতিবার বুকে আগলে তার জন্য আনা পুতুলের গাজরে বাবার সুগন্ধি পেত আয়না। খুব আবদার করে বলতো আয়না তার ঘর ভর্তি টেডি থাকবে, আর একটা আলমারি ভর্তি সাজগোজের জিনিস থাকবে। আজ ঘর ভর্তি টেডি থেকে প্রথমে তার কথাটা মনে পড়ে যায় আয়না, আর সঙ্গে সঙ্গে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। হাত থেকে আগের জায়গায় জিনিসটা গুছিয়ে রেখে দেয়, চারিদিকে চোখ বুলায়। রুমে এক পাশ জুড়ে সুন্দর মতো সাজঘর তৈরি আছে, যার বিশাল মিররে আর ছোট ছোট টব জুড়ে বিভিন্ন দামি দামি সাজের সরঞ্জাম। হাত ছুঁয়ে দেখে সেই সব। এই স্থানটা ঘরের সবচেয়ে পছন্দের স্থান মনে হয় আয়নার কাছে। কি নেই, সব আছে, আর সব কিছুতে বিলাসিতা ছড়িয়ে। বরংবারই সাজের সরঞ্জাম তার প্রিয়। তার সাজতে ভীষণ পছন্দ, সেই ছোটবেলা থেকে টিপটপ সেজেগুজে উড়ে বেড়ায় সে। ম্যাম, ছোট হুজুর কলে। পেছনে ঘুরতে এক কোণে চেপে থাকা শ্যামবর্ণের টিয়াকে চোখে পড়ল, মাথা নিচু করে দাঁড়িয়ে। আয়নার সমবয়সী হবে। ইরফানের ইরফানের সাপ্লাই মেজবা উদ্দিনের মেয়ে টিয়া। ইরফানের অনুপস্থিতিতে এই মেয়ে তার পাশে পাশে থাকবে, এই আদেশ করেছে দানবটা। না থেকেও চারিদিক থেকে আয়নাকে নজরবন্দি করে রেখেছে ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আয়নার। ঘর ভর্তি ছোট ক্যামেরায় ব্যথিত, বাহিরে গার্ড, পাশে এই মেয়েটা কোথা থেকে আসে তাহলে স্বাধীনতা তার? সে কিনা এত সময় ঘর পরিবর্তনে নিজের স্বাধীনতা খুঁজছিল। কই না তো, তার তো স্বাধীনতাটাই নেই। পরক্ষণেই ফোনের কথা খেয়াল হতেই দৌড়ে ছুটে যায় রুমে। একজন মহিলা সার্ভের মাথা নিচু করে ফোন ধরে। আঁতকে উঠে আয়না, সঙ্গে সঙ্গে মোবাইল কানে চেপে নেয়। গম্ভীর কাপা হাতে কারোর কণ্ঠস্বর কানে আসতে চোখ বুজে নেয়। কলিজা বেলেছে, বলিনি কল আসার সঙ্গে সঙ্গে রিসিভ হওয়া যায়? অবাধ্য হচ্ছে সুন্দরী। মোবাইলের অপাশে ভরাট রাগী কণ্ঠস্বরে চিকন গলনে মেয়েটা থরথর করে কেঁপে ওঠে। অস্পষ্ট স্বরে বলে, আমি চেঞ্জিং। যেখানে সেখানে মোবাইল নিয়ে যাবে। যেখানে তুমি সম্পূর্ণ এই ইরফান খানের, সেখানে আমার কাছে তোমার প্রাইভেসি কিসের? তোমার সব কিছুই আমার। চোখ বড় বড় করে হয়ে যায় আয়নার এমন বেফাঁস কথায়। কিছু বলতে পারে না, তার পূর্বেই হঠাৎ ঠান্ডা নেশাক্ত পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। এমন বড় বড় চোখে তাকাবে না জান। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। কেঁপে ওঠে আয়না, ভয়ে নয় লজ্জায় শরীর নিয়ে যায়। মুখের সামনে আসা একগুচ্ছ চুল সরিয়ে নিতে চায় নরম আঙুলে। সঙ্গে সঙ্গেই ভরাট কণ্ঠস্বর ভেসে আসে, ডোন্ট জান, ইটস মাই রাইট। আয়না চুপ থাকে, পা দিয়ে ফ্লোর খুঁড়তে থাকে, হাঁসফাঁস করছে খুব। পরক্ষণে ভেসে আসে ইরফানের মাদকতা কণ্ঠ। থেমে যায় আয়নার হাত, বুকে টিপ টিপ করছে সেই সুরে। গম্ভীর কণ্ঠস্বর এবং মাতাল সুরে
ইরফান সুর তুলে, সে ইউ লাভ মি নট জেন্টারলি, বলো তুমি আমাকে ভালোবাসো, আলতো করে নয়, বরং এমনভাবে যেন এতটাই তোমার জীবনের শেষ পাপ। থমকে যায় আয়ানা, ঠোঁট কাঁপে, স্থির হয়ে যায় হৃদয়। সঙ্গে সঙ্গে আদেশ সুরে পুনরায় ভেসে আসে ইরফানের তাড়া দেওয়া আওয়াজ। আগের মতো নরম নয়, কঠিনভাবে বলে ওঠে, টেল মি কুইকলি। পুরুষালী উত্তেজিত কণ্ঠে মিয়ে যাওয়া যায় আয়ানা। কি করবে আর কি বলবে? হুটহাট অপ্রস্তুত হয়ে পড়ে, চেয়েও মুখ ফিরে শব্দ বের হতে চায় না। যাকে ভয় করে তার সামনে ছোট শব্দ রাখতেও শরীর কাঁপে। যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই ভয়ঙ্কর মানবকে নাকি সে ভালোবাসি বলবে, তাও সম্ভব? অ্যানার জান বেরিয়ে যাবে না। আই থিঙ্ক তুমি চাইছো না সবকিছু স্থির আর সুন্দর থাকুক। ধ্বংস করে দিব সব আমি। সব। ইরফান যেন ঠান্ডা মাথায় ধ্বংসকার হুমকি দিল আয়ানাকে। কেঁপে উঠে হাতের সঙ্গে সঙ্গে মোবাইল পড়ে যেতে নিলেই টিয়া ভীতু হাতে জলদি করে ধরে নেয় সেটা। পরপর এগিয়ে দিতে আয়ানা ঝটপট বলে, আমি। চোখ বুজে আসতে যায়, কিন্তু শরীর কেঁপে ওঠে আয়ানার। বারংবার বলতে চায়, কিন্তু ঠোঁটের আগায় এসে থমকে যায়। অপর পাশ থেকে ফুসফুস শব্দ ভেসে আসছে। দানবটা কি খুব বেশি রেগে গেছে? ভাবতেই কলিজা সহ কেঁপে ওঠে আয়ানার। আগে যদি জানতাম আপদ পালাবে, ঠ্যাং ভেঙে দিতাম। এখন খুঁজে কি হবে? এতদিনে দেখো কোথাও মরে পড়ে আছে আপদ। আমি। আহ। জিহান। গলায় ভাঙা মদের বোতলের এক অংশ চেপে ধরতেই আলিয়া বেগম ভয়ে পিছিয়ে যায়। বড় বড় চোখে তাকান পাগলাটে জিহানের দিকে। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। 40 বছর বয়সী আলিয়া বেগমের এই ছেলে নাকি এমপি। এই মুহূর্তে কেউ দেখলে নির্ঘাত খবরের কাগজে ছাপাবে। রাগান্বিত ইরফান রাগে কুৎসিত ভাষায় গালি দিয়ে ওঠে। পরবর্তীতে গলার কাচের ভাঙা অংশ পুনরায় চেপে ধরে ভয়ঙ্কর গলায় বলে, না ফুফুজান, না। একদম আমার আয়ুষোনাকে নিয়ে আওয়াজ বের করবেন না। আর যার জন্য এতগুলো তরতাজা প্রাণ কিনে নিয়েছি, তুমি কোথায়কার কি? একদম জানে মেরে ফেলবো। লাশের সন্ধানও কেউ পাবে না। শুকনো ঢোক গিল আলিশা বেগম। ভাইয়ের ছেলের দিকে তাকিয়ে কোনোরকম হাসার চেষ্টা করতে করতে ন্যাকা সুরে বললে, তুমি তুমি শান্ত হও জিহান। আয়নাকে তুমি পেয়ে যাবা। আমিও চাই তুমি যেন আয়নাকে পাও। চিকন গড়নের শ্যামপুরুষটা দাঁত কিলিয়ে বিশ্রীভাবে হেসে ওঠে। আলিশা বেগমের গলা ছেড়ে দিতেই মহিলা জোরে জোরে শ্বাস টেনে দেওয়ালে আঁকড়ে ধরে। কিরমির করে মনে মনে বিড়বিড় করে, অজাত ছেলে, বদ্ধ পাগল, একদিন নরক যন্ত্রণায় মরবি তুই। মন চাইছে বিষ খেয়ে মেরে আপদ শেষ করি, অতঃপর সব সম্পত্তি আমার। আমাকে শেষ করার বৃথা চিন্তা করো না ফুফিজান। আমাকে মারার আগে আমি তোমার চ্যাপ্টার আর তোমার ছোট ভাইয়ের মতো ক্লোজ করে দেব। এমপি জিসান আহমেদ আমি। তোমার মতো শকুনকে জীবিত কবর দেওয়া আমার বাঁ হাতের কাজ। আমি তোমার ভালো চাই জিসান। তুমি বুঝছো না, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি জানো আমি দিন রাত রোজা রাখছি, নামাজ পড়ছি শুধু তোমার জন্য, যাতে আয়ানাকে তুমি শীঘ্রই পেয়ে যাও। আমি। হাতে ড্রাগের সিরিজ তুলে নিয়ে ভয়ঙ্কর মুখে তাকায়। আলিশা বেগম চুপ হয়ে যায়। কোনো রকম হাসার চেষ্টা করে রুম থেকে বেরিয়ে যেতে তাড়াহুড়োয় আওড়ায়, খাবার বেড়েছি, ডাইনিং এ আসো বলে ছুটে পালায় আলিশা বেগম। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাগে গজগজ করতেই শখানেক গালি দিতে থাকে। রাগে তার শরীর কাঁপছে, দাঁতে যাচ্ছে বলে ওঠে, একবার হাতের কাছে পাই ওই বজ্জাত মেয়েকে, তার বাপ মায়ের কাছেই পাঠাবো। হারামজাদি কই লুকিয়েছে, খালি হাতের নাগালে পেলে এমন মরণ মারবো, চেহারা দেখে কলিজা কেঁপে উঠবে। শয়তানি হেসে চোখে চশমা ঠিক করে আয়ানার ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল কাউকে। কল লাগায় সম্পূর্ণ কথা শেষ করে কুটিল হাসে। একবার উপরে জিসানের ঘরের দিকে তাকান, আর ঠোঁট কামড়ে অবুঝ নাটক করে বলেন, সরি ভাতিজা, তোমার এই মেয়ের প্রতি প্রবল আকর্ষণ থাকলেও আমার বিন্দুমাত্র নেই। একবার নাগালে পেলে সকল সম্পত্তি আমার করে নিব। তারপরে সম্পত্তি আহমেদ ভিলা শুধু আমার আর আমার হবে। ওই সোনার ডিম পাড়া হাঁসকে আমি নিজ হাতে জবাই করে তার মাংস দিয়ে উৎসব করব। হা হা হা। তোমার ক্ষমতা বল তখন আর কোনো কাজে আসবে না।
উচ্চ স্বরে হাসতে হাসতে সিঁড়ি ডিঙিয়ে নিজ কক্ষে প্রবেশ করে আলিশা বেগম। আজ তিনি ভীষণ খুশি। নিজের প্ল্যান মাফিক সব হচ্ছে, এর থেকে তার আনন্দ কি হতে পারে। ঘন কালো অন্ধকার জঙ্গলে কালো পোশাক থেকে গার্ডের বিচরণে চারিপাশ থমথমে হয়ে উঠেছে। শীতল হাওয়ায় বাতাস চারিপাশ মুখরিত। একটু পর পর বিদ্যুৎ চমকানো আলোয় হঠাৎ হঠাৎ করে সম্পূর্ণ জঙ্গল আলোকিত হয়ে উঠছে। শুকনো পাতার মর্মর শব্দ তুলে চারিদিকে ছড়িয়ে পড়ছে কালো পোশাকধারী গার্ড। সবার শরীরে ইউনিফর্ম, পকেটের স্থানে ঈগল পাখি আর একটা পেঁচানো সাপের সোনালি বংশীয় দাপটি লৌঘ, যা বলে দেয় এরা খানবাড়ির দেহরক্ষী, দানব আকৃতির শরীর। আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশ পরখ করে পূর্ব থেকে থাকা চারটা বিশাল লরির দরজা টেনে সেদিকে তাকিয়ে কল লাগায় একজন। তার ঘণ্টা এক বাদে দেখা যায় দূর থেকে তীব্র গতিতে আসা ঈগল আকৃতির সোনালি তিনটা গাড়িকে এসে থামে একদল নিকটে। সকলে মাথা নিচু করে নিজের পজিশন মতো দাঁড়িয়ে যায়। একজন গার্ড দ্রুত হাতে মাঝের গাড়ির দরজা খুলে দিতে সেখান থেকে নেমে আসে ইরফান। কালো চোখের ফাঁকে মোটা সিগারেট চেপে ধোঁয়া ছাড়তে থাকে। তার চেহারা স্পষ্ট নয়, শরীরের রং ওভারকোট আর বুট পরা। পরিচিত সুদর্শন পুরুষের উপস্থিতি সামনে আসতে ইব্রাহিম খলিল কপালের ঘাম মুছতে মুছতে মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে, বস, অল গুডস হ্যাভ অ্যারাইভ ফ্রম রাশিয়া। তাকায় না ইরফান, গম্ভীর মুখে মালবাহী লরির দিকে তাকিয়ে যেতে যেতে গার্ড টেনে লরির টিনের দরজা খুলে দিতেই প্রথমে লরি থেকে বিভিন্ন ওষুধ পণ্য বেরিয়ে আসে। হাতে তুলে ইরফান ওজন মেপে তির্যক হেসে বলে, ইফ দেয়ার ইজ ড্যামেজ, অল পার্টস অফ ইউর বডি উইল বি ড্যামেজ ইব্রাহিম। ভয়ে শ্বাস থেমে আসতে চায় ইব্রাহিমের, হাত পা কাঁপছে থরথর করে। সাফেদ রঙা শার্টের হাতার মাঝে রাখা ইঞ্জেকশনের সাবধানে এনে হাতের মুঠোয় তুলে নিয়ে ইরফানের পুরুষেরই শরীরের পেছনে দাঁড়ায়, কিন্তু কাঁপাকাঁপির জন্য কিছুই করতে পারছে না। ইরফান এক এক করে সবগুলো লরি দেখে শেষ করে থামে। অগণিত কাচের বক্সে বিষাক্ত প্রাণীর দল। সেগুলোর দিকে তাকিয়ে ভয়ঙ্কর হেসে ইব্রাহিমের উদ্দেশ্যে বলে, এক রাজ্যে কখনো দুই রাজা দেখেছে ইব্রাহিম? না। যেখানে ইরফান খান রাজ করে সেখানে কিছু ইরফান খানের একান্ত হয়ে যায়। তার নজরে সব কিছু থাকে। যে জিনিসে আমার নজর পড়েছে সেটা আমার হয়েছে, নয়তো ধ্বংস হয়েছে। বুম! হঠাৎ ঘাড় বাঁকিয়ে তাকাতেই ভয়ে নরম মাটিতে মুখ থুবড়ে পড়ে ইব্রাহিম। ইরফানের হিংস্র দৃষ্টি আর ভয়ঙ্কর হাসি আত্মা বেরিয়ে আসে জোগাড়। ইব্রাহিম সঙ্গে পড়ে তার হাতে লুকায়িত বিষাক্ত সিরিঞ্জ। সেদিকে তাকে হো হো করে হেসে ওঠে ইরফান। নিস্তব্ধ রাতে কি বিচ্ছির শোনালো তার হাসিটা। ভয়ে পেছাতে থাকে ইব্রাহিম। আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে, মাফ করুন বস, আমি। শুনে না ইরফান, ক্ষিপ্ত পায়ে এগিয়ে সে নিচে পড়ে যাওয়া সিরিঞ্জ তুলে ঘাড় বরাবর বসিয়ে দেয়। ব্যথায় কুঁকড়ে ওঠে ইব্রাহিম। ছটফট করতে থাকা শরীরটা দেখে আনন্দে চোখ হাসে ইরফানের। ঘাড় পেছনে হাত ভুলে চোখ বুজে শান্তির নিঃশ্বাস ছাড়ে। নড়তে থাকে তখনই আক্রমণ করতে আসা হাত চোখ বুজে খপ করে চেপে ধরে দ্বিগুণ গতিতে। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে ওঠে, এত বছর আমার হয়ে কাজ করে আমাকে আঘাত করতে আসিস? ভুলে যাস হু অ্যাম আই? আমার পালতো কুকুর হয়ে আমাকে কামড়াতে আসিস? কলিজার তারিফ করতে হবে তোর। বস, আমাকে মাফ করুন, আমি নিকের লোভে পড়ে গিয়েছি। সে আমাকে রাশিয়ার মাফিয়া বস বানানোর লোভ দেখিয়েছে। আমি আমি স্বর থেমে যায় ইব্রাহিমের। বিষাক্ত ড্রাগের নেশায় শরীর ঝিঝি করে ওঠে, বিষ ছড়িয়ে ছটফট করতে থাকে। ইরফান পুনরায় হো হো করে হেসে ওঠে, সঙ্গে হেসে ওঠে সুব্বুর সহ বাকি সবাই। কি ভয়ঙ্কর লাগছে তাদের দেখতে। সমস্ত কায়া ব্যথায় লুটিয়ে পড়ে পুনরায়। একটু নিচু হয়ে ইরফান মাটিতে লুটিয়ে পড়া কাতরাতে থাকা ইব্রাহিমের চুলির মুঠি চেপে ধরে ভাবলেশীন গলায় ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, তোর মতো পাখি কুকুর মাফিয়া বস হবে যেখানে আমি পূর্ব থেকে সে স্থান কেড়ে বসে আছি? হুম। শোন, ইরফান খান আগে সব জায়গায় তার সিলমোহর দিয়ে বসে আছে। তোর নিক তো জাহান্নামে আরামে খেয়ে কুল পাচ্ছে না, সে কি করে তোকে মাফিয়া বস বানাবে? ভেবেছিলাম একটু আরামের মৃত্যু দিব, কিন্তু না, ওই নর্দমার কীটের আমার জিনিসের নজর পড়লো। অতঃপর যা হওয়ার তাই। খুবলে নিয়েছি ওর চোখ। এখনো
এখনো রোজ একটা করে তার শরীরের অংশ আমার শার্কে বেঁধে যায়, আর তুই কিনা ওই লুজারের হয়ে আমাকে মারতে এলি, যেখানে জলজন্ত রাক্ষস আমি আমার পিঠে আঘাত করতে আসলি। এই তোর মরণের পাখা গজিয়েছে। ইস, ছা ছা ছা, জাহানায় পৌঁছে দিব আমি তোকে। হুম, একদম। মাথা নাড়া ইব্রাহিম মরণ যন্ত্রণায় কাতরাতে থাকে। এত বড় ভুল কি করে করলো সে? এখন এই ভয়ঙ্কর মরণ কি করে সহ্য করবে? ইরফান খান ভয়ঙ্কর দৈত্য সে, যার চোখের আড়ালে কিছু করা সম্ভব নয়। তাকে কি মারার মতো দুঃসাহস তাকে মারার মতো দুঃসাহস করলো কি করে সে? আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেকদিন পর পর্ব দিয়েছি বিধায় আজকের পর্ব অনেক বড় দেওয়ার চেষ্টা করেছি। তো কেমন হলো জানাবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।